শুনলাম এই দিকের যে চা বাগানগুলো সেখানে ছোট ছোট চারা স্যাপলিং যত্ন করে বড় করা হয়, তারপর নির্দিষ্ট সময় হলে সেগুলোকে মূল চা বাগানে মানে টি গার্ডেন যেগুলো সেখানে ট্রান্সফার করা হয়। এদিকে রাস্তাটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এইদিকে গ্রামগুলোতে আধুনিকতার ছোঁয়া বড্ডই কম চোখে পড়ল। ভীষণ পুরনো একটা স্মৃতি, যেন নর্থ বেঙ্গলের গ্রাম যেমন হয় সেরকম ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এখনো সেই টিনের চাল। হ্যাঁ, দোতলা বাড়ি কম, দেখো না তুমি এই দিকটাতে পুরো দোতলা বাড়ি নেই। সামনে গাজলডোবা, বাঁদিকে ক্রান্তি, ডান দিকে তাই দেখছি। একদম দেখে মনে হচ্ছে বক। একটাও বক না, সবই কাগজ। না পরে আর কি জমিতে দেখে মনে হচ্ছে পুরো পাখি বসে আছে গাদা গাদা। ভয় পায় কিছু ধরা দিল, আমাদের ধরা দিল না। পশু পাখিদের সিক্স সেন্সটা তো খুব ভালো, ওরা বুঝতে পেরে যায়। এখন এখন যে ধান হয় এগুলো সব চায়না ধান। বাবা, অসময়ের ধান। হ্যাঁ, আর এইখানে ধান গাছ দেখলাম এই প্রথম, চা বাগানের বদলে এই প্রথম ধান ক্ষেত। পৌঁছে গেলাম গাজলডোবা বা তিস্তা ব্যারেজ। আজকের বেড়ানোর পুরো প্ল্যানটাই প্রণবদা অ্যারেঞ্জ করে রেখেছিলেন আমি আসার আগে থেকেই। গাজলডোবা অ্যাকচুয়ালি জলপাইগুড়ি জেলায়। এটি তিস্তা নদীর উপর দেওয়া বাঁধ, যা নর্থ বেঙ্গলের কৃষিকাজে খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যারেজ থেকে জল নিয়ন্ত্রণ করে তিস্তা লোয়ার ড্যামে জলবিদ্যুৎও তৈরি করা হয়। এখানেই রাজ্য সরকার ভোরের আলো ইকো ট্যুরিজম হাব করেছে। এখানে ট্যুরিস্ট লজ বানিয়েছে ঠিকই, জানতে পারলাম সেখানে খাওয়ার ব্যবস্থা নেই। শীতকালে এখান থেকে একসাথে তিস্তা নদী, পরিযায়ী পাখির ঝাঁক আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। একপাশে বেশ বড় বাজার দেখলাম। এদিক দিয়ে যাবে? না না, আমি পুরো এটাই তুলছি। তুলবো কি, এত হেজি না, বিরক্ত লাগছে। আজকের ওয়েদারটা দুর্দান্তই খারাপ, কিন্তু রোদ নেই। বাজে এখন 2:30। ঘোলাটে আকাশ, ঠিক কুয়াশা কিন্তু নয়, বাতাসে যেন ভারী হয়ে আছে ধূলিকণা। এই ক্যানেলগুলো দিয়ে আশেপাশের জমিগুলোতে জল সরবরাহ করা হয়। শুনলাম এই তিস্তা ব্যারেজে 45টা লক গেট আছে, যেগুলো নিয়ন্ত্রণ করে জল ছাড়া হয়। কি বাজে জায়গাটা, ঘাস ভর্তি। জলে ঘাস নৌকোর জন্য যেটুকু জল দরকার। হ্যাঁ 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 হ্যাঁ, এইখানেই নৌকা বিহার করে বাবা। চলে এলাম পাশের বাজারটাতে। প্রচণ্ড ফ্রেশ সব সবজি, আর প্রণব দ্বারা চা খাবেন বললেন। ভাবলাম একটু গলাটা ভিজিয়ে নেওয়া যাক। আরেকটা জিনিস দেখে ভীষণ আশ্চর্য হলাম, মশলা মাখানো মাছ রাখা আছে থরে থরে সাজানো। খাবার জায়গা, বুঝতেই পারিনি যেগুলো মাছ। বাবা রে, কি
ও দীঘার সমুদ্রের পাশে যেমন মাছের একটা গন্ধ থাকে, আমি সেই গন্ধটা পাচ্ছিলাম। আমি খুব একটা মাছপ্রেমী নই, তাই একটু অস্বস্তিকর। মশলা মাখানো মাছ রাখা আছে সব। কিছু মাছপ্রীতি লোক আছে তো। এবার বাড়ি ফেরার পথ ধরলাম। হ্যাঁ, এখন আমরা গাজলডোবাতে নেমে এক কাপ চা খেয়ে একটু হাঁটাহাঁটি করে খাওয়া দাওয়া করেছি আমরা লাটাগুড়িতে বৌদির হোটেলে খাওয়া হয়েছে আর বাবু ঘুমিয়েছে। আজকে আমাদের পুরো তীর্থ হয়েছে। প্রথমে কালীবাড়ি পুজো দেওয়া, তারপর ফোনে কথা হচ্ছে ছেলের সাথে, গেলাম বন্ধ ছিল না, রিপোর্ট হচ্ছে ফোনে সব। পারলাম পরে। হ্যাঁ, আর তোদের এখন বাবু হয়ে গেছে, এরপর তোদের খাওয়া। সত্যি ভালো লাগছে ব্রিজটা। বাপ রে বাপ, ফুল দেখো। পরিমলের এখানে 600 টাকা প্লেট। ধর্ষ রাস্তাটা না চিনে কথা বলো কেন? মোটটাকে দিয়ে ওরম দাও, ভিডিও হচ্ছে। হ্যাঁ, একটু ধমক টমক গুলো কম। আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার। না সব ভালো, খুব ভালো, দারুণ, ভেরি গুড। এটা বৈকুণ্ঠপুরের জঙ্গল, খানিকটা দার্জিলিং এবং খানিকটা জলপাইগুড়ি জেলায় এটা বিস্তৃত। স্থানীয় লোকের বিশ্বাস এখানে মহাভারতের যুগে আশ্রয় নিয়েছিলেন স্বয়ং কৃষ্ণ। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক নাকি সন্ন্যাসী ফকির বিদ্রোহের সময় এখানেই থাকতেন। তারা যুদ্ধে যাওয়ার আগে যে মন্দিরে কালী পুজো করত তা নাকি আজও জঙ্গলে বর্তমান। 18 শতকের শেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সারা বাংলায় হিন্দু সন্ন্যাসী এবং মুসলমান ফকিরদের যে বিদ্রোহ চলছিল, মুর্শিদাবাদ এবং এই বৈকুণ্ঠপুর ছিল সেই বিদ্রোহের কেন্দ্র। উত্তরবঙ্গে সন্ন্যাসীদের নেতৃত্ব দিতেন দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক। দেবী চৌধুরানী অপারেট করতো। দেবী চৌধুরানীর গল্প আমাদের ওখানে একটা করলা কালী। এবার শুরু হলো শাল সেগুনের বন, আর পাতা শুকিয়ে যাওয়ায় এখানে যে ফল কালারটা তৈরি হয়েছে এটা অপূর্ব, অসাধারণ। নর্থ বেঙ্গলের এটাই বৈশিষ্ট্য। শালবন, চা বাগান, পাহাড়, তরাই, জঙ্গল সব কিছু মিলেমিশে প্রকৃতির এক অনন্য রূপ ধরা পড়ে আমাদের চোখে। যেদিকে তাকাই সেদিকে বিউটি। আসলে নর্থ বেঙ্গলে এটাই মজা। আকাশটা নীল থাকলে কত সুন্দর ছবি হতো সত্যি। যে কি যে একটা ঘোলা ঘোলা, কি যে একটা আকাশটা মনমরা একেবারে। বাজার এখান থেকে সবজি বাজার। ও, তোমাদের সবজি বাজার এটা? এইটা ফুলেশ্বরী নদী। এটা ফুলেশ্বরী নদী। কি অবস্থা, কি অবস্থা! এই সত্যি আমাদের ফুলেশ্বরী নামের নদী। অবমাননা। ফুলেশ্বরী নালী। নালি বটে, ফুলেশ্বরী নালি। এখানে বর্ষায় একটা নদী দেখা যায়। তারপরে জোড়াপানি তো প্রায় শেষ, শুকিয়ে গেছে, কিছু নেই। আরে রিভার বেডের মধ্যে বাড়ি বানিয়ে ফেলেছে। কি অবস্থা! কেউ সব টাকা পয়সা খাইয়ে করেছে। হ্যাঁ, তাছাড়া কি। নদী থেকে থাকবে, নদী নালা হয় সব, মানুষের বাড়ি সব যায় জলদিকে। ঘরে ঢুকলাম, মোটামুটি ভালোই হয়েছে, মন্দ ভালোই হয়েছে। কারণ কি ওয়েদারটা মোটেই সুটেবল ছিল না, যদিও রোদ ছিল না, গরমও ছিল না। দেখি সন্ধ্যেবেলা কোথাও বেরোনো হয় কিনা, যেহেতু খেলা আছে আজকে মনে হয় না কোথাও বেরোনো হবে। তো এখানেই আপাতত মনে হয় আজকে ব্লগটা শেষ হচ্ছে। ওকে, বাই। করেই নেবো যে আমরা আর পাচ্ছি না না দেখে। না, ভিডিও করে পারা গেল না। আজ T20 মেন্স ওয়ার্ল্ড কাপ ফাইনাল, সেটা তোমরা সবাই জানো।
ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। আমি খেলা দেখলেই ইন্ডিয়ার উইকেট পড়ছিল, নয় নিউজিল্যান্ড 4-6 মারছিল, তাই রিস্ক না নিয়ে অন্য ঘরে বসেছিলাম। তাই বলা যেতে পারে ইন্ডিয়াকে অনেকাংশে আমিও জিতিয়েছি। ইন্ডিয়া ইন্ডিয়া রাস্তাতে চিৎকার করতে করতে যাচ্ছে সব মোটরসাইকেলে করে করে। বৌদিদের বাড়ির পাশেই তো কলেজ, শিলিগুড়ি কলেজ। সেই কলেজের ছেলেমেয়েরা নিশ্চয়ই খেলা দেখছিল আর এত বাজি ফাটাচ্ছিল। জিতে যাওয়ার পরে নয়, উইকেট পড়ছে আর বাজি ফাটছে, এত সুন্দর লাগছিল দেখতে বারান্দা থেকে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। শেষ করতে পারলাম না ব্লগটা, আর খুব দুঃখ লাগছে যে আজকের আনন্দটা কালকে সকালে আমি শেয়ার করতে পারছি না, কারণ আমি যেহেতু বাইরে আছি সেহেতু আমি এক্ষুনি তো ব্লগ আপলোড করব না, কারণ এটা আমার বাড়ির সিকিউরিটির জন্য। সেই কারণে সবার কাছে খুবই সরি বলতে ইচ্ছা করছে, কিন্তু রিলস তো অবশ্যই কালকে দেবো। এত ভালো আনন্দের খবরটা জানাতেই হবে সবাইকে। সবাই খুব নিশ্চয়ই আনন্দ করছে, এখানে খুব বাজি ফেটেছে, খুব আনন্দ করেছি, আর ভালো লাগছে খুবই, মানে একটা ভিতরে খুব আনন্দ হয় ইন্ডিয়া জিতলে। এনিওয়ে, আজকের মতো বাজি টাটা।